রাজনীতি নিয়ে কথা বলতে চাই। নূর, আপনি জানেন যে যে সংস্কার কমিশন আজও দুটি দিয়েছে এবং বলা হচ্ছে যে ৮ ফেব্রুয়ারি ৬টি সংস্কার কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে। এর আগে যেটি দিয়েছিল সেটি আংশিক। তারপরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে এবং জুলাই চার্টার যেটা সেটি একমত হবে যায় এবং তারপরে নির্বাচনের চিন্তা ভাবনা করা হচ্ছে, সংস্কার প্রস্তাব বাস্তবায়নও করতে চায়। কিন্তু বিএনপির পক্ষ থেকে একটি বড় অভিযোগ সেটি হচ্ছে যে সংস্কারের আলাপ দীর্ঘায়িত করে নির্বাচনকে বিলম্বিত করার, ঠিক সেরকম কোনো আভাস পান কিনা? বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তারা কথা বললে তো নিশ্চয়ই তাদের সোর্স বা দায়িত্বশীলতার একটা জায়গা আছে। কিছুদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসির ইন্টারভিউতে বলেছিলেন যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে, আর নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন তৈরি হয় তাহলে তো নির্বাচনকালীন সময়ের জন্য একটা নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। সো বক্তব্যটা শুনে আমি ব্যক্তিগতভাবে খুব অবাক হয়েছিলাম, বিকজ ওনার মতো মানুষ বাংলাদেশে যারা রাজনীতি করে দলমত নির্বিশেষে সবাই জানে যে উনি একজন রুচিশীল মানুষ, পরিমিত বোধ, ওই যেটা ভাই রবিউল ভাই বললো, কথা বলেন এবং একটা ডিসেন্সি, অত্যন্ত একটা সজ্জন ব্যক্তিত্ব, পলিটিশিয়ান। এই মুহূর্তে তার জায়গা থেকে এরকম একটা কথা, পরে আবার উপদেষ্টাদের দু একজনের মন্তব্য কিংবা কমেন্টে দেখলাম সেটারই একটা প্রতিফলন। এমনকি আমাদের চিফ অ্যাডভাইজার, যেটা আমরা বলেছি যে আমরা ওনাকে খুবই সম্মান করি, রেসপেক্ট করি, এখন উনি ব্যক্তি ডক্টর ইউনূস না, উনি হেড অফ দ্য স্টেট। সুতরাং তার কথা কাজ সবই তো রাজনৈতিক দল বা অন্যরা সবসময় ফলো করে। তো সে যখন ফিনান্সিয়াল টাইমস পত্রিকার একটা ইন্টারভিউতে ছাত্রদের দলের প্রতি সমর্থন দিয়ে কথা বলেন, সেটা তো রাজনৈতিক দলগুলোকে একটা সংশয়ের দিকে ঠেলে দিবে এবং গভর্নমেন্টের অবশ্যই নিরপেক্ষতা নিয়ে কিছুটা প্রশ্ন তৈরি হবে। যে গভর্নমেন্টে যেমন আন্দোলনটা তো ধরেন এখন শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এখন যারা আছে বা পরিচিত নন ফেস ৪-৫ জন, এবং তাদের মাধ্যমে আরও পরে জাতীয় নাগরিক কমিটি করে বা তাদেরকে বিভিন্ন কাজে এনগেজমেন্ট করে পরিচিতি করানো হচ্ছে, তারা তো আন্দোলনের লিডার না। আন্দোলনের লিডার এখানে ধরেন আমরা ছিলাম, ছাত্রদল ছিল, শিবির ছিল, ছাত্রী বামপন্থী সংগঠন, আরও এরকম অনেক সংগঠন ছিল, যারা সবাই কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের এই ব্যানার এবং এই মুভমেন্টকে সমর্থন করেছে বা মুভমেন্টের সাথে ছিল। এখন কিন্তু ওই মুভমেন্টের ব্যানারে আছে শুধুমাত্র যার কিছু ইন্ডিভিজুয়াল, তারা কিন্তু সবার প্রতিনিধিত্ব করে না। সো তাহলে তারা যদি এই আন্দোলনকে ব্যবহার করে একটা দল করতে চায়, সেটাতে সকলের সমর্থন থাকবে না। আবার অবশ্যই এখন তারা তো একটা দল, আন্দোলনের নন ফেস, মানুষ চেনে, মানুষ চায় যে রাজনীতিতে নতুন শক্তির উত্থান, তারা একটা দল করতে পারে। তো তাহলে তো তাদের উচিত ছিল তাদের যে সংগ্রামী ইমেজ সেটাকে কাজে লাগিয়ে আন্দোলনের পর থেকেই আপনার সেই ইমেজ কাজে লাগিয়ে সারা দেশে সংগঠন, বিস্তৃত সংগঠন গড়ে তোলা। আপনি গেলেন সরকারে, আবার যদি সেখানে থেকে সরকারের সুযোগ সুবিধা ভোগ করে কিংবা সেখানে বিভিন্ন মানুষকে এম্পাওয়ার করে যদি একটা যেটা বলে কিংস পার্টি করতে চান, সেখানে তো অনেকের সমর্থন থাকবে না। তো যার ফলে আমার কাছে মনে হয় যে বিশেষ করে যেটা আমি আমার শুরুর বক্তব্যে বলেছি, অনেকগুলো ইস্যু তৈরি হয়েছে এবং এগুলো যদি, যেটা রবিউল ভাই বলেছে বা আমরা যেটা বারবার বলছি, আরেকটা 5ই অগস্ট আপনি চাইলেই ক্রিয়েট করতে পারবেন না। যদিও আমাদের এই সর্বদলীয় একটা সংলাপে যখন জুলাই চার্টার নিয়ে কথা হচ্ছিল, প্রধান উপদেষ্টা বলেছিল আমি চাই আপনারা সবাই 5ই আগস্টের পূর্বে চিন্তা করেন, ওইখান থেকে ভাবেন, কিন্তু এটা তো সম্ভব না। বাস্তব কথা, ওই সময় মানুষের যে সেন্সেশন, ইমোশন কিংবা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ক্ষোভ ছিল, ফ্যাসিবাদ পালিয়ে গেছে। এখন তো চাইলেই মানুষকে ওইভাবে রাস্তায় নামানো যাবে না। সুতরাং ছাত্র নেতৃবৃন্দ কিংবা যারা ছাত্রদের জায়গা থেকে সরকার আছেন, তাদের এই রিয়ালিটিটা বুঝে জাতীয় ঐক্য ধরে রেখে কিভাবে আসলে আমাদের এই একটা রিফর্ম এবং রেকনসিলিয়েশনের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সেই দিকে যেতে হবে। এখন ধরুন সরকার অনেকগুলো সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে, এখন সেখানে বাস্তব কথা বিএনপির মতো বিগ পার্টি যদি অনেক ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা আমরাও যদি আরও কিছু পার্টি যদি সেটার বিরুদ্ধে আমরা যদি মনে করি যে এটা সঠিক সিদ্ধান্ত না, তাহলে কিন্তু সরকার বাস্তবায়ন করতে পারবে না। যেমন ধরেন ছাত্রদের মুভমেন্টের জায়গা থেকে তারা রাষ্ট্রপতিকে অপসারণের জন্য শুরুর দিকে মুভ করেছিল, সেটা তারা পারে নাই। তারা সংবিধান বাতিলের দাবি জানিয়েছিল, সেটা তারা সফল হয় নাই। তারা উপদেষ্টার শেষে দুজনকে নিয়োগ করা হলো, ফারুকী সাহেব এবং বশির সাহেব, তাদেরকে নিয়ে আপত্তি করেছিল,
সেখানে তারা সফল হয়নি। এখন কোশ্চেন হচ্ছে, একটা মুভমেন্টেও কি ছাত্ররা যেভাবে জুলাই গণঅভ্যুত্থানে লেগেছিল, তারা কি লেগে আছে যে না রাষ্ট্রপতিকে সরাতে হবে, আমরা বিপ্লবের চেতনায় ফাঁসিবাদের আইকনিক রাষ্ট্রপতিকে মানি না? ছাত্র কিন্তু লেগে থাকেনি। তাহলে বোঝা যাচ্ছে তারাও একটা আলোচনায় থাকার জন্য বা সেন্সেশন তৈরির জন্য কিছু প্রোগ্রাম দিচ্ছে, কিছু কথা বলছে, যেগুলো আসলে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের আরো দূরত্ব বাড়াচ্ছে এবং সরকারের সাথেও রাজনৈতিক দলগুলোকে কিছু কিছু ক্ষেত্রে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। এই পরিস্থিতিটা বোধহয় আমাদের কারোই কাম্য না। আপনি কি মনে হয় যে জাতীয় নাগরিক কমিটি যারা এরই মধ্যে ঘোষণা দিয়েছে যে এই মাসেই তারা দল গঠন করবে, দলের ঘোষণা আসবে, প্রতীক সব কিছুই তারা করবে, তারা যারা দল করছে বা তাদের যারা সতীর্থ তারা সরকারেও আছে, সরকারে ছেড়ে দলে গেলে অথবা কেউ সরকারে থাকলো কেউ দলে গেল, তখন কি হবে? তখন কি আপনারা যে আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় নেবেন কিনা এই বিষয়ে? আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি। তাহলে এখন তো এই আন্দোলনের যারা আইকনিক লিডার ছিল, তরুণরা, আমাদের সহকর্মীরা, সহযোদ্ধারা, আমার সাথে একসাথে রাজনীতি করেছে, অ্যাক্টিভিজম করেছে, তাদের প্রতি আমার সবসময় সম্মান, ভালোবাসা, দোয়া রয়েছে, তারা আরও অনেক দূরে এগিয়ে যাক। কিন্তু তারা তো একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে নাই যে না আমরা আন্দোলন করেছিলাম 52 এই আপনার ধরেন 71-এর মুক্তিযুদ্ধ কিংবা 69-এর গণ অভ্যুত্থান, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন বা 111-এর সময় যারা বিভিন্ন সময় আন্দোলন করেছিলেন, যে সমস্ত আন্দোলনের সরকার পতন হয়েছে, সেইখানে ছাত্র আন্দোলনের ছাত্র নেতারাই মুখ্য ভূমিকা পালন করেছেন। অবশ্যই এটা ঠিক যে পরবর্তীতে তরুণদের চিন্তাভাবনার অনেক আমরা প্রতিফলন খুব করেছি, আমরা দেখি নাই। কিন্তু এইখানে এই একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থানের কথা বলছি। আন্দোলনের নেতারা যদি নিজেদেরকে ওই জাতীয় ঐক্যের জায়গায় রেখে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য কাজ করত, তারা মানুষকে সংগঠিত করতো, তারা কিন্তু এখনকার এই কোশ্চেনে পড়তো না, একটা শক্তিশালী প্ল্যাটফর্ম হতো। এখন কিন্তু আপনি লক্ষ্য করেন আপনার টক শোতে কিংবা বিভিন্ন জায়গায় শুরুর 2 মাসে কিংবা শুরুর দিকে যেভাবে মানুষের একটা সিম্প্যাথি সমর্থন ছিল, এখন কিন্তু ডিভিশন হচ্ছে। এমনকি যারা এই ছাত্রদের কোনো আইডিওলজি না জেনে, চিন্তা না জেনেও যারা অনেকে সমর্থন করেছিল, বিকজ তারা একটা বিগ চেঞ্জ করেছে, এখন তাদের কর্মকাণ্ডে কিন্তু তারাও হতবাক হচ্ছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে ছাত্ররা একটা দৃষ্টান্ত রাখতে পারত শুরু থেকে। হয় তারা সরকারে গেলে সরকারের থেকে এই যে সংস্কারগুলো, সেগুলোর জন্য চাপ দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যস্থতা করে নতুন বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে নিয়ে যেতে পারতো। তাদের তো অ্যাকসেপ্টেন্সি তৈরি হতো। তারা রাজনৈতিক দলও যদি করে, ধরেন তারা অন্যভাবেও করতে পারতো। যে প্রক্রিয়ার দিকে যাচ্ছে এটা তাদেরকে একটু প্রশ্নবিদ্ধ করেছে। আবার এখন তারা উপদেষ্টা, যেটা রাজনৈতিক দলগুলো দাবি করছে যে তারা যদি দল করে করতে পারে পদত্যাগ করা। এখন ধরেন ছাত্র স্বাভাবিকভাবেই আন্দোলনের আমাদের 3 তরুণ মেধাবী নেতা যারা উপদেষ্টা হয়েছে, সরকারের পুরো উপদেষ্টা প্যানেলের সাথে তো তাদের একটা নেক্সাস আছে। তাহলে এখন একজন যদি চলে আসে দলের দায়িত্বে আর 2জন যদি থাকে, রাজনৈতিক দলগুলো তো বোকা না। আমি তো নিজেকে যদি চালাক ভাবি দুনিয়ার মানুষ সব বোকা, সেটা তো না। অন্যান্যরা তো সমর্থন করবে না। এটা নিয়ে আরও তখন ওই মির্জা ফখরুল সাহেব যেটা আগে একটু ইঙ্গিত দিয়েছেন এবং রিজওয়ানা আপা বলেছিলেন উপদেষ্টা, যে আমরা মির্জা ফখরুল সাহেবের কথাকে সতর্ক বার্তা হিসেবে নিচ্ছি। যদি তারা সতর্ক বার্তা হিসেবে নিয়ে সতর্ক হন, সেটা আমাদের সকলের জন্য মঙ্গল হবে। কারণ এই গভর্নমেন্ট যেভাবে বাংলাদেশের ইতিহাসে একটা সর্বদলীয় সমর্থন পেয়েছে, সেটা তারা যদি রিফর্ম করতে না পারে, তাহলে কিন্তু রাজনৈতিক সরকার আসলে প্রকৃত অর্থে, যদি আমরা বিএনপির সাথে মিলে, মানে বিএনপির 31 দফার সাথে আমরা আলোচনা করি, 31 দফা দিয়েছি, কিন্তু পলিটিক্যাল পার্টির সরকার আসলে কতটুকু সেটা ইমপ্লিমেন্ট হবে সেটা নিয়ে আমার ডাউট আছে। বিকজ আওয়ামী লীগও 2008 সালে দিন বদলের সনদে 14 দলকে নিয়ে ক্ষমতা এসে কতটুকু বাস্তবায়ন করেছে বা 14 দলের নেতাদের কি ভূমিকা ছিল, সেটাও কিন্তু জাতির সামনে নজির রয়েছে। কাজে এখন আমরা যদি বিএনপির জাতীয় সরকারে আমরা থাকবো বা পার্ট হবো কিনা সেটা আমরা এখন পর্যন্ত ডিসিশন নেই। কিন্তু ধরেন এটা বিএনপির পক্ষ থেকে একটা ঘোষণা, যদি আমরা সেটা হই, সেখানে আমাদের ভূমিকাটাও 14 দলের নাটবল্টুওয়ালা নেতাদের মতো কতটুকু ইফেক্টিভ হবে সেটা আমরা জানি না। সেই জন্য আমরা বলছিলাম যে এই সরকারকে বিএনপি সমর্থন করে, জামাত সমর্থন করে, ছাত্ররা সমর্থন করে, সবাই সমর্থন করে, আমাদের ডায়াসপোরা কমিউনিটি সমর্থন করে। কাজেই এদের মাধ্যমে যদি আমরা এই রিফর্মগুলো এবং রিফর্ম পাশাপাশি একটা রাজনৈতিক নতুন বন্দোবস্ত, লোকাল ইলেকশন, ছাত্র সংসদ নির্বাচন, এই কর্মযজ্ঞগুলো যদি করতে পারি, একটা পরিবেশ তৈরি হবে। কিন্তু দুঃখজনক এই ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কিংবা তাদেরই আমি বলবো যে আসলে ভূমিকার কারণে কিংবা সরকারেরও অপরিপক্কতা, অদূরদর্শিতার কারণে আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে। দিন দিন সেটাতে ফারাক তৈরি হচ্ছে। এখন সবাই যার যার রাজনৈতিক ধান্দা আছে, মানে ধান্দা আছে, এটা বললাম রাজনৈতিক ফায়দা নেওয়ার চিন্তা আছে। কে কোন জায়গায় কার লোক বসাবে,
কে কোন জায়গায় ব্যবসা করবে, কোন ব্যবসায়ীকে তার পক্ষে নেবে, এবং আগামী নির্বাচনে কে কিভাবে কয়টা সিট নেবে, কে কিভাবে জিতবে, সরকার গঠন করবে, একটা প্রতিযোগিতা লেগে গেছে। এবং এই প্রতিযোগিতা যদি চলে তাহলে আমি আপনাকে বলছি যে 10 বছরের মধ্যে আওয়ামী লীগ কামব্যাক করবে। আপনি লিখে নেন, এই নির্বাচনের পরের নির্বাচনে আওয়ামী লীগ কামব্যাক করবে যদি আমরা জাতীয় ঐক্যের ভিত্তিতে এবং আপনার এই সংস্কার এবং একটা গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যদি না যেতে পারি। এবং আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে দেখেন, ওই যেটা বলছিলাম, কোনো রাজনৈতিক দল জোরালো কথা বলছে, ইনক্লুডিং বিএনপি কিংবা জামাত, কেউ বলছে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো। সরকার ব্যবস্থা নিয়েছে, এমনকি ছাত্ররা, আমার কথা বাদ দেন, আমরা আন্দোলনের ধরেন সাইড মানে ওই যে নায়কের সাথে যে সাইড পার্ট করে, যেটা ওই সাইড নায়ক ছিলাম আমরা, মূল নায়ক ছিলাম না। তো এই যে নায়কেরা কি এই গণজাগরণ মঞ্চের ওই সময় যে ধরেন তারা একটা প্রেসক্রিপশনে যেটা করেছিল, ছাত্র তো এর পরপরই শক্ত ভূমিকা নিত সারা দেশে কর্মসূচিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, সারা দেশের মানুষকে ওইটার পক্ষে জনমত গঠন করে আওয়ামী লীগ রাস্তায় নামার সাহস পেত না। শেখ হাসিনার বাসন তো দূরের কথা। তো এই যে একটা দুর্বলতা, এটা কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে। এই কারণে আমি আমার শুরুতে বলেছিলাম এই অবস্থা হয়তো আমার কথা অনেকের এই মুহূর্তে অনেকে মর্মার্থ খুঁজে পাওয়া ডিফিকাল্ট হচ্ছে। আবার ধরেন ছাত্রদের বিরুদ্ধে গেলে ছাত্ররা আমাকে বকা দিবে, আবার বিএনপির সাথে আমরা এলাই, বিএনপি বলবে যে ভিপি নূর আমাদের সমালোচনা করে, খুব একটা সংকটের জায়গায়। তারপরেও কিছু কথা বলতে হচ্ছে এবং এটা মানে বলা প্রয়োজন আছে মনে করি, সেজন্যই বললাম। রাজনীতির গতিপথ কোন দিকে, যেটি সাইফ মুস্তাফিজ বলছিলেন যে প্রচলিত রাজনীতি, বিশেষ করে আপনাকে উদ্দেশ্য করে, যে আপনি যে স্পিরিট নিয়ে বা যে আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতি করেছেন, যে বিশেষ করে 5 আগস্টের যে অভ্যুত্থানে, সেখানে তাদের সঙ্গে আর নাই আপনি, বা আপনার নিজের ব্যক্তিগত স্বার্থের অবস্থানে হয়তো অবস্থানের পরিবর্তন করেছেন, বিএনপির সঙ্গে লিয়াজও করেছেন। আসলে কি বলবেন এই অভিযোগে? না, প্রথম কথা হচ্ছে দেখেন, আমি কিন্তু টক শোতে প্রতিনিয়ত, আমি তো বিএনপির মানে কি বলবেন যে বিএনপির কোনো ওইভাবে প্রতিনিধিত্ব না, বা বিএনপির সাথে আমাদের নির্বাচনী জোট হয় নাই। বিএনপি সহ 42টা দল আমরা যারা হাসিনার পতনের দাবিতে 1 বছর না 1.5 বছর আগে থেকে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে 1 দফা শুরু করে, আপনি ইউটিউবে সার্চ দেন 1 দফার সম্মুখে অনেক বক্তব্য পাবেন, মিছিল পাবেন। এখন হ্যাঁ, সে সময় আবার এই আমাদের এই ছোট ভাই বন্ধুদের অনেকের রাজনৈতিক জন্ম হয় নাই, অনেকে এখন টকশোতে সুন্দর সুন্দর কথা বলছে, টকশোবিদ হিসেবে পরিচিত হচ্ছে, সেটা তাদেরকে ক্যাম্পাসে ওইভাবে চিনে না 2-4 জনে। এখন তো হচ্ছে আমার সহকর্মীদের সাথে অনেকে আমরা একসাথে রাজনীতি করেছি, পরে আমাদের আলাদা হয়েছে। এখন যেভাবে ধরেন আমাদের কোনো ছাত্র নেতৃবৃন্দ ওই বিজেএমির সভাপতিকে ফোন দিলে 50 লাখ টাকা দিয়ে দেয়, কিংবা কোনো ব্যাংকের চেয়ারম্যানের কাছে বৈষম্য বিরোধী আন্দোলন পরিচয়, নাগরিক কমিটি পরিচয়ে গেলে যে আপনার এই ব্রিফকেস ভরে পয়সা দিয়ে দেয়, ভিপি নূরের সময় তো এই রকমের পরিস্থিতি ছিল না যে ভিপি নূর বললে টাকা দেবে আর টাকা দিয়ে আমরা পোলাপান পালবো। বলতে গেলে রাজনীতিতে এটা এরশাদ সাহেব তো ক্ষমতা থেকে দল তৈরি করেছিলেন, অনেক ছাত্র তাদের কিনেছিলেন পয়সা এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিয়ে। এখনকার আমার সহকর্মীদের অনেকের সক্ষমতা আছে, তারা বিভিন্ন ব্যক্তিকে সুযোগ সুবিধাতে বসাইতে পারেন। ধরেন সিটি কর্পোরেশন উত্তরে, এই উত্তর দক্ষিণ সারা দেশে প্রশাসক বসাইতে পারবেন। তাহলে সে যদি কন্ডিশন দেয় তুমি আমার দল করবা, তুমি আমার রাজনীতি করবা, তোমার আমি প্রশাসক বানাবো, তাহলে সে আমার কাছে কোন দুঃখে আসবে? তাহলে এখন আমরা রাষ্ট্রীয় পাওয়ারে বসে তো দলটা বানাইনি। আজকে যে 64 জেলায়, আমি সব আপনি জানেন না, 64টা জেলায় আজকে গণ অধিকার পরিষদের ব্যানারে এই ফ্যাসিবাদকে নিষিদ্ধ করা এবং গত 16 বছরের লুটপাটকারীদের বিচারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। তারপরে বিক্ষোভ হবে জেলায় জেলায়, তারপরে ঢাকায় মহাসমাবেশ করবো। এটা বলতে চাই না, এর কারণে বললাম যে আমরা তো বিপরীত লাইনে থেকেও যেই হাসিনার বিরুদ্ধে আগে আন্দোলন ছিল ওই লাইনে আমরা আছি। কিন্তু আমি কোশ্চেনটা হচ্ছে আমার, আজকে এই বিপ্লবের দাবিদার ছাত্ররা কেন আপনার ফ্যাসিবাদ নিষিদ্ধে রাজপথে কর্মসূচি নেয়? কিভাবে আওয়ামী লীগ রাস্তায় কর্মসূচি করে? এখন তারা দাবি করছে যে তারা বিপ্লবের ঝান্ডাদারী, অথচ আপনার যারা সহযোগী ছিল, এই যে এতগুলো সংগঠন, এত মানুষ, এখন ধরেন বললে অনেক অখুশি হবে। এই আন্দোলনে এই আপনার এখন তো গোয়েন্দা সংস্থাগুলো কিছুটা সরকারের প্রধান, আমাদের অনেক অ্যাক্সেস আছে। 19 তারিখ আমি গ্রেপ্তার হয়েছিলাম, অনেকের সাথে রেকর্ড শুনেন, সমন্বয়কদের সাথে কি আলাপ হয়েছিল। অনেক সমন্বয়ক পরিষ্কার বলছিল, ভাই আমরা তো 1 দফা আসি নাই, এই লাশে হত্যা, এই নাশকতার দায় কে নেবে ভাই, আমাদের কি ঠিক হবে? এরকম আমতামতো অনেকে করেছিল। আবার এটাও ঠিক যে এখানে সমন্বয়কদের মধ্যে আমি যদি বলি, আসিফ এবং নাহিদরা অ্যাক্টিভিজম করে ক্যাম্পাস থেকে। আসিফ তো ছাত্র অধিকারের 23 সাল পর্যন্ত আপনার সভাপতির দায়িত্ব পালন করেছে, নাহিদ ডাকসুতে নির্বাচন করেছে, পরবর্তীতে এই প্রতিবাদী কর্মকাণ্ডের মধ্যে ছিল। কয়েকজনকে আমি চিনি ব্যক্তিগত, তাদের ডেডিকেশন আছে, বাট বাকি অনেককে তো আমরা চিনিও না। ডাকসু 28 বছর পরে ডাকসু নির্বাচনে সে যেটা বলল,
আমরা তো কারো সমর্থন, অফিসিয়াল সমর্থন নিয়ে আমরা নির্বাচন করে নিই। কোটা সংস্কার আন্দোলন 2018 সালে তো এটা পয়দা করেছিলাম আমরা, না হলে আজকে তুমি তো এই যে পরিপত্র 18 সালের পরিপত্র পুনঃবহালের দাবিতে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের সূত্রপাতটাও এই আমাদের নেতাকর্মীরা করে দিয়েছে। বলে আমরা চিন্তা করলাম এটা ব্রডার স্কেলে নেওয়ার জন্য সবার সম্পৃক্ততা দরকার, নন পলিটিক্যাল ব্যানার ক্রিয়েট করা দরকার। তো কাজী আমার কাছে বলছে যে এখন অনেকে নাই কেন, আমি তো তাদের সুবিধা দিতে পারিনি। কাদের যে একটা ইন্টারভিউতে বলেছিল চাঙ্কারপুলে, বলি প্লিজ, চাঙ্কারপুলে একটা বাসা থাকতো, 2টা বাসা ভাড়া দিতাম ইউনিভার্সিটি যারা আমাদের সাথে ছিল সে সময়, এই প্রতিবাদগুলো, এই আবরার হত্যা থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে 45,000 টাকার বাসা ভাড়া ছাত্রদের। এখন তো ছাত্র কোনো নেতৃবৃন্দ তো আপনার এখন তো দেখা যায় 50-60 লাখ টাকার গাড়ি নিয়ে বেড়াচ্ছে, তার কোনো সরকারি দায়িত্ব নাই, কোনো ইয়ে নাই, সে সরকারি গাড়ি ব্যবহার করে বেড়াচ্ছে। পত্রিকা নিউজ হয়েছে না উপদেষ্টাদের গাড়ি ব্যবহার নিয়ে। তো আমি বলছি এটা আসলে মানুষের যে একটা হোপ ক্রিয়েট হয়েছিল, মানুষ তো একটা নতুন কিছু দেখতে চেয়েছিল। তো এই ছাত্র নেতৃবৃন্দ কিংবা এই আন্দোলনের যারা লিডার দাবি করে তারা কি নতুন দিতে পেরেছে, তাদের চাল চলন কর্মকাণ্ডে জাতিকে নতুন কোনো আদর্শ দিক নির্দেশনা দিতে পেরেছে? পুরানো পথেই তো হারছে, সরকারে থাকো, টাকা বানাও, দল বানাও, তারপরে বাকিদেরকে যেটা বলছে এক্সক্লুড করে দাও। এই আন্দোলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ভারতে ছিল সালাউদ্দিন সাহেব। আমি বলছি সরি, বিএনপির কোনো নেতার প্রতি অবজ্ঞা না, বিএনপির দেশের অনেক নেতার থেকে তার অনেক কন্ট্রিবিউশন আছে, সে প্ল্যান করেছে আমাদের। এই ছাত্র নেতৃবৃন্দের সাথে আমরা ফোনে আলাপ করে দিয়েছি, সমন্বয় করে দিয়েছি, বিএনপি চেয়ারম্যানের সাথে ডাইরেক্ট আলাপ করে দিয়েছি যেন তারা আস্থাহীনতায় না ভোগে, সংকটে না ভোগে। এখন কথা হচ্ছে এটা বলা কি বিএনপির দালালি করা, বিএনপি চেয়ারম্যানের পক্ষে কথা বলা, যেটা আমি জানি আমরা ইতিহাসের পার্ট। আমি গ্রেপ্তার হওয়ার পর আমার সেক্রেটারি বাকি কাজগুলো আমরা কন্ট্রিবিউশন চালিয়ে গেছে, আমাকে কেন গ্রেপ্তার করা হলো? ডিবি সে পত্র পত্রিকা সে সময় বলেছে না এটা কি ছাত্ররা নতুন দল করছে দেখি কি এত আলোচনা হচ্ছে তাদের? না না, আমরা ছাত্ররা, আমি বলছি দল আরো 10টা হওয়া দরকার, বিকজ এখন তো আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দল মাঠে নাই। আওয়ামী লীগের যারা সহযোগী ছিল ধরেন জাতীয় পার্টি, আরো এই অন্যান্য গ্রুপ নাই, এই ভ্যাকুয়ামটা ফিল আপ করার জন্য অনেক দল প্রয়োজন। আমরা তো চাই যে প্রতিযোগিতার মধ্যে দিয়ে গড়ে উঠুক। যেমন ধরেন আমাদের দলটা ছোট হতে পারে, আজকে 64 জেলার স্মারকলিপি দিলাম, বিএনপির বাইরে আর জামাতের বাইরে কয়টা দলের আছে 64 জেলার এই কার্যক্রমের সক্ষমতা? এটা বলে যে একমাত্র এই 2018 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা তো থেমে যাই, ধারাবাহিক আন্দোলনের মধ্যে দিয়ে গড়ে ওঠা একটা অর্গানিক দল গণ অধিকার পরিষদ, যেটা আমরা আজকে লিড দিচ্ছি। এরকম আন্দোলন সংগ্রাম ত্যাগের মধ্যে দিয়ে গড়ে উঠলে সেই দল কিন্তু একটা জায়গায় রিচ করবে। সরকারের সুযোগ সুবিধা নিয়ে কিংস পার্টি হয়ে ওই অতীতে যারা হয়েছে ওই পথেই কিন্তু যাবে। আমরা চাই না আমাদের নতুন প্রজন্ম ওই দিকে হাঁটুক।